পুলিশ ফাইল। সিজা, দরজা খোলো। কি হলো সিজা? দরজা খোলো। এই দেখো, তোমার এসব ন্যাকামি না আমার একদম ভালো লাগে না। দরজা খোলো বলছি। দেখো, তুমি যা করেছো তার জন্য তোমাকে মা বকেছে, ঠিক করেছে। করার আগে ভাবা উচিত ছিল। আর এখন তুমি ভেবেছো দরজা বন্ধ করে বসে থাকবে আর তোমার হয়ে আমি মাকে গিয়ে বলবো? তা হচ্ছে না। দরজা খোলো, খোলো বলছি। দেখো, দরজা যদি না খোলো আমি কিন্তু দরজা ভেঙে দেবো। আর দরজা ভেঙে দিলে না তোমার কোনো রেয়াই নেই। তোমার এত বড় সাহস! হ্যাঁ, আমি এতক্ষণ ধরে বাইরে দাঁড়িয়ে চিৎকার করছি আর তুমি দরজা বন্ধ করে ভেতরে বসে আছো। আজ তোমার একদিন কি আমার একদিন। আজ তোমার জন্য সারাদিন আমি দোকান খুলতে পারিনি। দরজা খোলো, খোলো বলছি, দরজা খোলো। মা, দাদা, মা, এই একটু তাড়াতাড়ি এসো তো। সিজা দরজা খুলছে না। সিজা, এ সিজা, দরজা খোলো। সিজা, মা, দাদা, এই একটু তাড়াতাড়ি এসো। এ সিজা, সিজা দরজা খোলো। কি হলো? কি রে, কি হয়েছে? ডাকছিস কেন? আর দাদা দেখ না, আমি তখন থেকে ডাকছি, সিজা কোনো সাড়া দিচ্ছে না, দরজা খুলছে না। ও, এই ব্যাপার? আরে ওকে আজকে আমি খুব বকেছি, তাই জন্য হয়তো রাগ করে দরজা বন্ধ করেছে। ও নিয়ে তুই ভাবিস না, রাগ কমে গেলে ঠিক দরজা খুলে দেবে। আরে দরজা বন্ধ করে বসে থাকলেও তো না খেতে পেয়ে মরবে। না মা, আমার ঠিক লাগছে না। এই দাদা, আজ একটু দরজাটা ভাঙি। দেখছি রে, একটু জোরে থাকতে। আপনি চিৎকার করছিস কেন? পরে বলছি ভাই, একটু দরজা ভাঙার জন্য সাহায্য করুন। আমি বলবো। কেন দরজা ভাঙবি কেন? পরে বলছি, সব বলছি, একটু আয়না ভাই, একটু ধাক্কা দে। কি হলো রে? আমার মৃত্যুর জন্য আমার শাশুড়ি দায়ী? এই সৃজা? কৃষ্ণেন্দু, এর স্বামী আর শাশুড়ি যাতে বাড়ি থেকে বেরোতে না পারে তার ব্যবস্থা করো। ওকে স্যার। দেখাশুনো করে বিয়ে হয় জয় ও সৃজার। জয়ের বাড়ি টালিগঞ্জে আর সৃজার বাপের বাড়ি কাকদ্বীপ এলাকায়। সৃজার বাবা কানাইবাবু জমিতে ট্রাক্টর চালানোর কাজ করতেন। তার 2 মেয়ে 1 ছেলে। অন্যদিকে জয় তার বাবা মা এবং দাদার সঙ্গে থাকতো। তাদের দোতলা বাড়ির নিচে জয়ের একটি ভিডিও গেম খেলানোর দোকান আছে। এছাড়াও জয়ের একটি গাড়ি আছে যা ক্যাব হিসাবে ব্যবহার করা হয়। মধ্যবিত্ত সংসার। কিন্তু এখন প্রশ্ন হলো, কি এমন ঘটলো যে সৃজাকে এরকম চরম পথ অবলম্বন করতে হলো? সৃজার এই পরিণতির পেছনে কি রহস্য লুকিয়ে, কোন পরিস্থিতি তাকে বাধ্য করলো এরকম ঘটনা ঘটাতে, জানবো আমরা। তাই আজকের পুলিশ ফাইলসের এই পর্বটা শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন। আপনারা একটু শান্ত হন, শান্ত হন। স্যার যেটা জানতে চাইছেন তার সঠিক উত্তর দিন। দেখুন, আপনারা কিন্তু সঠিক উত্তর না দিলে অপরাধীরা শাস্তি পাবে না। অপরাধীরা কিন্তু বহাল তবিয়তে ঘুরে বেড়াবে। না না স্যার, এটা হতে দেবেন না। ওদেরকে আপনারা শাস্তি দিন, শাস্তি দিন। হ্যাঁ স্যার, যারা আমাদের মেয়ের এরকম অবস্থা করেছে তাদের যেন কঠিন থেকে কঠিনতর শাস্তি হয় স্যার। তার জন্য স্যারের প্রশ্নের সঠিক উত্তর দিন। দেবো স্যার, দেবো। আপনি যা জানতে চাইবেন আমি সব বলবো। বলছি যে আপনার মেয়ের কি দেখাশোনা করে বিয়ে হয়েছিল না ভালোবাসা করে? না না স্যার, দেখাশোনা করেই আমার মেয়ের বিয়ে হয়েছিল স্যার। আচ্ছা, আপনার মেয়ে তো খুব বেশি বড় হয়নি না? মানে আমি বলতে চাইছি যে সংবিধান অনুযায়ী আপনার মেয়ের বিয়ের বয়স হয়েছে ঠিকই, কিন্তু ওকে এখন বিয়ে না দিয়ে আরও তো পড়াশোনা করাতে পারতেন। আরও পড়াশোনা করালে পরে ও হয়তো একটা ভালো চাকরি পেয়ে নিজের পায়ে দাঁড়াতে পারতো, স্বাবলম্বী হতে পারতো।
আর একবার যদি ও একটা চাকরি পেয়ে স্বাবলম্বী হতো তাহলে হয়তো এই দিনটাও দেখতে হতো না। আসলে আমাদের কি সমস্যা জানেন, মেয়ে একটু বড় হয়ে গেলেই আমরা তাকে সংসারী করার চেষ্টা করি, কিন্তু তাকে স্বাবলম্বী করার চেষ্টাও করি না। স্যার আমরাও চাইতাম যে ও পড়াশোনা করুক, কিন্তু ও পড়াশোনায় ভালো ছিল না। পরীক্ষা দেওয়ার পরে ও পাস করবে কিনা তার জন্য আমরা খুব চিন্তায় থাকতাম স্যার। আমি দিন আনি দিন খাই, এত খরচা আমি কোথা থেকে জোগাড় করবো আপনি বলুন তো স্যার। রেজাল্ট বেরোবার দিন সবার মুখে হাসি দেখলেও ওর মুখে হাসি দেখতাম না স্যার। এরকম ভাবেই ওই স্কুলের পরীক্ষার রেজাল্টের দিন ওর ফিরতে লেট হচ্ছিল। কিরে, এই তোর আসার সময় হলো? ওই বাড়ির বন্ধু তো তোর সাথে একই ক্লাসে পড়ে, তাই না? সে তো কখন চলে এসেছে, তাহলে তোরা তো দেরি হলো কেন? আসলে মা আমি ওই রিয়ার কাছ থেকে একটা নোট নিতে গেছিলাম। ও বুঝলাম, যা জামা কাপড় ছেড়ে নে। হ্যাঁ রে, তোর রেজাল্টের কি খবর? না মানে আসলে মা আরে কি মানে করছিস? আমার প্রশ্নের উত্তর দে। তার মানে তুই আগের বারের মতো ফেল করেছিস? হ্যাঁ মা, আমি আবার ফেল করেছি, করে গেছি আমি। তারপর আমি বাড়ি ফিরে জানতে পারি একই ক্লাসে সৃজার দুবার ফেল করার কথা। আমি বুঝতে পারি স্যার ওর দ্বারা বেশি দূর লেখাপড়া হবে না। তাই কি পড়াশোনা ছাড়িয়ে দিলেন? আমরা ঠিক করি যে বড় মেয়েকে ঘরে না বসিয়ে রেখে আমরা বিয়ে দিয়ে দেবো স্যার। বিভিন্ন জায়গায় সম্বন্ধের খোঁজ করতে থাকি, আর তখনই ওই জয়ের সম্বন্ধের খোঁজ পাই। কিছু কথাবার্তার পর জয় আর তার পরিবার আমাদের বাড়িতে আমাদের মেয়েকে দেখতে আসে স্যার। কেমন আপনারা তো আমার ছেলেকে সামনে থেকে দেখলেন, এবার ওর সম্বন্ধে কিছু বলার প্রয়োজন পড়ে না মনে হয়। না আসলে ওই কাজের ব্যাপারটা। হ্যাঁ কি বলছেন আপনি? আপনাদের কিছু বলেনি? না মানে আরে বাবা, ছেলের টালিগঞ্জের বুকে একটা দোকান আছে, ওই বাচ্চাদের ভিডিও গেমসের। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা নয়, আমার ছেলের গাড়িও আছে, অবশ্য সেটা কলকাতার বুকে ভাড়া খাটে। কিন্তু কই আপনাদের মেয়ে তো এখনো এলো না। কই গো, তোমাদের হলো? আরে মেয়েকে নিয়ে এসো। হ্যাঁ আসছি। আরে আয় মা, আয় 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 মা, আয় আয়। দে ওটা আমার কাছে দে, দিয়ে ওনাদেরকে প্রণাম কর। আরে থাক 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 মা, থাক থাক। থাক থাক মা, হয়েছে। তুমি এখন এখানে একটু বসো দেখিনি। কিরে ভাই, পছন্দ তো? হ্যাঁ। ঠিক আছে মা, এবার তুমি ভেতরে যেতে পারো। চল মা, ভেতরে চল। কি গো, এবার দেনা পাওনার কথাটা বলো। আরে বা বলছি হ্যাঁ, দেখুন এবার এই দেনা পাওনার কথাটা সেরে নেওয়াই ভালো, তাই না? হ্যাঁ বলুন। দেখুন, মেয়েকে যখন আমার ছেলের পছন্দই হয়ে গেছে তখন আর আমি আর দেরি করতে চাই না।
তাড়াতাড়ি ওই চাটা ত্যাগ করে দেওয়াটাই ভালো, বুঝছেন না? তাই দেনা পাওনার কথাটা ঠিক করে নেওয়াটাই জরুরি। দেখুন, আমাদের ছেলেকে তো আপনারা দেখলেন। এই বাজারে আপনার মেয়ের জন্য এত ভালো ছেলে আর পাবেন না, তাই এই ছেলে হাতছাড়া করবেন না। ঠিক আছে, আপনাদের দাবি দাওয়াটা অন্তত বলুন। ওদের দাবি দেওয়া আমার সামর্থ্যের থেকে অনেক বেশি ছিল, তবুও আমি যতটা সম্ভব দিয়ে সৃজার বিয়ে দিই। ভেবেছিলাম মেয়েটা সুখে শান্তিতে সংসার করবে, কিন্তু সেটা আর হলো না স্যার। হ্যাঁ স্যার, ওর শ্বশুর বাড়ির লোক উঠতে বসতে ফোনের জন্য ওকে কথা শোনাতো। বলে এগুলো কি কেচেছো বৌমা? কেন মা? এই যে সব ময়লা তো লেগে রয়েছে। ও তাহলে হয়তো ছাদে মেলতে গিয়ে লেগে গেছে। বলি কাজের সময় মনটা কোথায় থাকে? হ্যাঁ, একটা কাজও তো ঠিকঠাক করে করতে পারো না। আচ্ছা মা, আপনি বরং বেছে রেখে দিন, আমি ঘরটা মুছে আবার কেচে দিই। থাক, আর কাচতে হবে না, অনেক করেছো। এগুলো আমি কেচে দিচ্ছি, না হলে তো দেখবো যেখানকার ময়লা সেখানেই লেগে আছে। এই শোনো, বলি তোমার বাবা মা কি তোমাকে কোনো কাজই শেখায়নি? হ্যাঁ, খালি খাইয়ে দাইয়ে বড় করে ছেড়ে দিয়েছে। আচ্ছা, তুমি যদি তোমার বাপ মায়ের এত আদরেরই ছিলে, তাহলে বিয়েটা তো না দিলেই পারতো। মা আপনাকে তো বললাম যেগুলোতে ময়লা লেগেছে আপনি রেখে দিন, আমি ঘরটা মুছেই আবার কেচে দিচ্ছি। আপনি শুধু শুধু আমার মা বাবাকে কেন টানছেন? বাবা, গায়ে ফোসকা পড়লো বুঝি? একটা কাজও তো ঠিকঠাক করতে পারো না, আবার তোমাকে কিছু বলাও যাবে না। তোমার বাবা মাকে টেনে জিজ্ঞেস করেছি। আচ্ছা, তোমার বাবা মার যদি তুমি এতই আদরের, তাহলে আমাদের দাবি দাওয়াগুলো কেন এখনো মিটিয়ে দিল না? নাকি তোমার বাবা মা ভেবেছিল যে তোমার বিয়ে হয়ে গেলে তোমার মুখ দেখে আমরা আমাদের সব দাবি দাওয়াগুলো ভুলে যাব? মা এভাবে বলবেন না, আমার বাবা যথাসাধ্য মতো দিয়েছেন। কি আবার মুখে মুখে তর্ক করছো? তোমার বাবা মা আর কিছু শেখাক আর না শেখাক, বড়দের মুখে মুখে কি করে তর্ক করতে হয় সেটা খুব ভালো শিখিয়ে দিয়েছে। না মা, আমি তর্ক করতে চাই। থাক, আর কথা বাড়িও না, তাড়াতাড়ি হাতটা নাড়িয়ে ঘরটা মুছে নাও। আর ঘর মোছা হয়ে গেলে এই কাপড়গুলো আবার কেচে দিও। দেখো আবার যেন ছাদে মেলতে গিয়ে নোংরা লাগিও না। আর শোনো, এইসব করতে গিয়ে যেন রান্না বসাতে দেরি না হয়। তোমার শ্বশুরমশাইয়ের আবার ঠিক সময় খাবার চাই। হ্যাঁ, কথাটা যেন মাথায় থাকে। তোমাকে একটা কথা বলবো গো। বলো। রাগ করবে না তো? ভ্যানদারামি না করে কি বলছো বলো। আসলে বলছিলাম যে অনেক দিন বাপের বাড়ি যাওয়া হয় না, আর এর আগে না আমি কোনোদিনও বাবা মাকে ছাড়া এতদিন কোথাও থাকিনি, তাই বলছিলাম। ও, এখন আমি আমার সমস্ত কাজকর্ম ফেলে তোমাকে নিয়ে তোমার বাপের বাড়ি যাই, তাই তো? না না, তুমি আমাকে একবার দিয়ে আসলেই হবে। আমি ভাবছিলাম এবার কটা দিন থেকে আসবো। বাহ বাহ, সব কিছু তো ভেবেই নিয়েছো, তাহলে আমাকে বলার কি আছে? না না, বলো না, তুমি আমাকে নিয়ে যাবে তো গো? দেখো, এই বাড়িতে আমার মাথার উপর আমার মা আছে, আগে তার অনুমতি নাও। মায়ের অনুমতি ছাড়া আমি নিয়ে যেতে পারবো না। আমার না আসলে মাকে বলতে ভয় করছে। বাবা তো সব কিছু তোমাদের ইচ্ছা অনুযায়ী দিতে পারেনি, তাই আমার মা বাবার উপরে খুব রেগে আছে। শোনো না, তুমি একটু আমার হয়ে তাকে রাজি করাও না গো। এই, তুমি আমাকে কি পেয়েছে বলো তো? তোমার হাতে পুতুল নাকি? যখন যেমন নাচাবে তখন তেমন নাচবো? তোমাকে তোমার বাপের বাড়ি নিয়ে গেলে একদিন আমাকে দোকান বন্ধ রাখতে হয়, আর একদিন দোকান বন্ধ রাখলে কত লস হয় সে ধারণা আছে তোমার? তাহলে আমি বাপের বাড়ি যাব না? আমি কিচ্ছু জানি না, আগে মায়ের অনুমতি নাও তারপর। এখন জানিও না তো, আমার ঘুম পাচ্ছে।
মা, খাবার দিয়ে দিয়েছি, খেয়ে নিন। হ্যাঁ, আসছি। মা, আপনার সাথে একটা কথা ছিল। বলে ফেলো। আসলে বলছিলাম যে অনেকদিন তো বাপের বাড়ি যাই না, তাই ভাবছিলাম একবার যদি বাপের বাড়ি যেতাম। ও, বাপের বাড়ি যাবে? হ্যাঁ, কটা দিন থেকেই চলে আসবো। ও, আবার কয়েকটা দিন থাকবেও? হ্যাঁ মা, অনেক দিন যাই না তো, তাই কটা দিন থাকলে বাবা মা ভাই বোন সবার খুব ভালো লাগতো। তুমি তোমার বাবা মায়ের ভালো লাগার কথা অনেক ভাবছো, কিন্তু তোমার বাবা মা কি আমাদের ভালো লাগার কথা ভেবেছে? আমাদের ওই দাবি দাওয়াগুলো মিটিয়ে দেবার কথা একবারও ভেবেছে? মা, আবার এখন এসব কথা? ও, এখন বলা যাবে না। আচ্ছা বৌমা, তোমার কি এখানে থাকতে খুব অসুবিধা হচ্ছে? যদি খুব অসুবিধা হয় তাহলে তুমি অকপটে বলতে পারো। এই যে তুমি সংসারের কোনো কাজ না শিখেই সংসার করতে চলে এসেছো, তাতে কি আমরা কিছু বলি? তুমি যেমন রান্না করছো তেমনই খাচ্ছি। এই নোংরা জামা কাপড় পরতে বাধ্য করছো, তাই পরছি। অপরিষ্কার ঘরদোর, তাতেই থাকছি। এতেও তোমার অসুবিধা হচ্ছে? অন্য বাড়ি হলে না তোমাকে গিয়ে তোমার বাপের বাড়িতে বসিয়ে দিয়ে আসতো, আর তোমার বাবা আমাকে বলে আসতো যে মেয়েকে কাজকর্ম শিখিয়ে তারপর শ্বশুর বাড়ি পাঠাবে। কই, আমরা তো তা করিনি মা। তাতেও তোমার এখানে থাকতে অসুবিধা হচ্ছে, তারপরেও তুমি এত বাপের বাড়ি করো কেন? একটা দিন ছেলে দোকান বন্ধ রাখলে কত টাকার ক্ষতি তোমার সে খেয়াল আছে? তা এতই যদি বাপের বাড়ি যাওয়ার শখ, তাহলে তো বাবাকে বলতে পারতে আমাদের দাবি দাওয়াগুলো পুরোপুরি মিটিয়ে দিতে। তখন ছেলের দোকান দুদিনের জন্য বন্ধ রাখলেও কোনো ক্ষতি হতো না। কিন্তু মা, আমার বাবা মাকে দেখতে খুব ইচ্ছা করছে। বৌমা, তোমার এখন বিয়ে হয়ে গেছে। বিয়ের পর তোমার বাপের বাড়ির থেকে শ্বশুর বাড়ির লোককে বেশি আপন। তাই এখানে থাকার মানসিকতাটা তৈরি করো, বুঝেছো? সবসময় বাপের বাড়ি যাওয়ার ইচ্ছাটা ত্যাগ করো। তাহলে মা? হ্যাঁ, ঠিকই বুঝেছো। ওই দোকান বন্ধ রেখে আমার ছেলেকে নিয়ে তোমায় বাপের বাড়ি যেতে আমি দেবো না। এটা আমার শেষ কথা। কি হলো? ওখানেই কি দাঁড়িয়ে থাকবে, নাকি এসে দুপুরে রান্নার ব্যবস্থাটা করবে? যাই মা। সৃজার বাবা মার কাছ থেকে পুলিশ জানতে পারে যে ভালোভাবেই জয় আর সৃজার বিয়েটা হয়ে গেলেও উঠতে বসতে সৃজাকে তার শ্বশুর বাড়িতে তাদের দাবি মতো পণ না দেওয়ার খোঁটা শুনতে হতো। এমনকি তার বাপের বাড়িতে যাওয়ার অনুমতিও সবসময় মিলত না। সৃজাও সবসময় তার বাবা মাকে তার সমস্ত দুঃখের কথা বলতো না, কারণ সে চাইতো না যে তার এই পরিস্থিতির জন্য তার বাবা মা কষ্ট পাক। একদিন তার শ্বশুর বাড়িতে অনেক অনুরোধ করার পর সে তার বাপের বাড়িতে যাওয়ার অনুমতি পায়। আর তারপর না বাবা, এগুলো খেয়ে নাও, দুপুরে খাবার খেতে তো দেরি আছে। কি রে, কি হয়েছে তোদের? জামাইয়ের মুখটা অমন দেখাচ্ছে কেন? মা, দুপুরে রান্নাটা করো না, আমাদের বেরোতে হবে এখন। বেরোতে হবে মানে? এই এতদিন পরে এলি, দুদিন থাকবি না? কি হয়েছে বাবা? কোনো অসুবিধা হচ্ছে? দুটো দিন না হয় একটু কষ্ট করে থেকেই যাও না। ওই গো, আরে তোমাকে রান্নাঘরে দেখতে পেলাম না বলে বাজার আমি রান্নাঘরে রেখে দিয়ে চলে। দেখো না, এরা কি বলছে, এরা নাকি চলে যাবে। সে কি বাবা, অত দূর থেকে এলে, আরে দুটো দিন না হয় এখানে থেকেই যাও। আসলে আপনারা তো জানেন বাড়ির নিচে দোকানটা থেকে আমাদের ইনকাম, আর আজ এখানে আসার জন্য আজ দোকানটা বন্ধ রয়েছে। বেশি দেরি করলে বাড়ি ফিরতে পারবো না, তাহলে তো কালো দোকানটা বন্ধ থাকবে। এতটা পথ যেতে হবে তো। দেখো, এ ব্যাপারে তো তোমাদেরকে আমরা জোর করতে পারি না। তোমরা দুজনে এই ব্যাপারটা আলোচনা করে নাও। তবে কি জানো, অনেক দিন পর মেয়ে বাড়িতে এসছে, আর এখনো পর্যন্ত আমার সঙ্গে কথাও হয়নি। আর যাই করো, দুপুরবেলা অন্তত খেয়ে তারপরে যেও, কেমন? চলো। শোনো না,
বলছি যে আমি কটা দিন থেকেই যাই না, আমার না একদম কথা হয়নি মা বাবার সাথে। তোমরা সবাই মিলে কি শুরু করেছো বলো তো? এই জন্য তোমাকে এখানে নিয়ে আসি না। আর শোনো, আজ আমি বাড়ি ফিরবো, আর আমার সাথে তুমিও বাড়ি ফিরবে। তাড়াতাড়ি গুছিয়ে নাও, দুপুরে খাবারটা খেয়ে ফিরবো। এই দিদি, জামাইবাবুকে বল না আজকে সন্ধেবেলায় আমরা ষষ্ঠীতলার মেলায় যাব। ও জামাইবাবু, বলো না যাবে, খুব আনন্দ হবে। না রে বোন, আজ আর হবে না, আমাদেরকে এক্ষুনি বেরোতে হবে। চলে যাবি? থাকবি না? ভাই স্কুল থেকে ফিরে তোকে না দেখতে পেলে খুব কষ্ট পাবে। না রে, আমার আর কিছু করার নেই, আমাদেরকে এক্ষুনি বেরোতে হবে। জয়কে হাজার বোঝানো সত্ত্বেও জয় সৃজাকে বাপের বাড়িতে রেখে আসতে রাজি ছিল না। তাই সৃজাকে শেষ পর্যন্ত ওই দিনই তার শ্বশুর বাড়িতে ফিরতে হয়। সৃজা ভেবেছিল এতে হয়তো তার শ্বশুর বাড়ির সুখ শান্তি বজায় থাকবে, কিন্তু না, তা হলো না। শ্বশুর বাড়িতে ফিরে আসার পর শুরু হয় আরেক অশান্তি। বৌমা, হ্যাঁ মা বলুন। তোমার বাবা কি বললেন? কি ব্যাপারে? কি ব্যাপারে মানে বাকি জিনিসপত্রের ব্যাপারে। বাকি জিনিসপত্র? বাবা, তুমি তো যেন কিছুই বুঝতে পারছো না। আরে তোমার বাবা বিয়ে দেওয়ার সময় তো অল্প কিছু দিয়ে বিয়ে দিয়ে দিয়েছিলেন, তো এবারে তুমি গিয়ে কি কি আনলে? না মা, কিছু আনিনি। আচ্ছা বৌমা, তুমি আমাকে একটা কথা বলো তো, আচ্ছা তোমার বাবা কি ওই বাকি জিনিসপত্রগুলো আদৌ দেবেন, নাকি জীবনে কখনো দেবেন না? কি হলো, চুপ করে আছো কেন? উত্তর দাও। আসলে মা, আমি তো খুব অল্প সময়ের জন্য গিয়েছিলাম, তাই মা বাবার সাথে কথা বলে উঠতে পারিনি। পরের বার গিয়ে কথা বলবো। পরের বার মানে? তুমি কি আবার তোমার বাপের বাড়ি যাওয়ার ছুতো খুঁজছো নাকি? হ্যাঁ, আরে তোমাকে নিয়ে যাওয়ার জন্য আমার ছেলের দোকানটা একদিন বন্ধ হলো, তাতে কত টাকা লস হলো তোমার মাথায় আছে? তুমি আবার পরের বার বাপের বাড়ি যেতে চাইছো? মা, আমি তো বলিনি, আপনি তো বললেন বাকি জিনিসপত্রগুলোর ব্যাপারে, আর ওগুলোর জন্য তো আমাকে ওখানে যেতে হবে, মা বাবার সাথে কথা বলতে হবে। দেখো, ওসব আমি কিছু জানি না, ওইসব ব্যাপারে তুমি জয়ের সঙ্গে কথা বলে নিও। আমি কিন্তু আমার বাকি জিনিসপত্রগুলো চাই। তোমার বাবা যদি ভেবে থাকেন যে মেয়ের বিয়ে দিয়ে দিয়েছেন বলে আর কিছু দিতে হবে না, তাহলে উনি কিন্তু ভুল ভেবেছেন। সেগুড়ে বালি, কথাটা মাথায় রেখো। মাঝে মাঝে সৃজাকে এমন গঞ্জনা শুনতে হতো তার শ্বশুর বাড়ি থেকে। প্রথম প্রথম দাঁতে দাঁত চিপে সবকিছু সহ্য করলেও একসময় সেটা তার সহ্যের সীমা অতিক্রম করতে থাকে। কিছুদিন পর সে জয়কে অনেক বুঝিয়ে রাজি করায় তাকে তার বাপের বাড়িতে নিয়ে যেতে। মনে একরাশ দুঃখ নিয়ে সৃজা এসে পৌঁছয় তার বাপের বাড়ি। কি এমন কথা যেটা বাড়িতে বলা গেল না, যার জন্য আমাদেরকে এখানে ডেকে আনতে হলো? কিরে, কি হয়েছে তোর? কাঁদছিস কেন? আমার আর ওখানে ভালো লাগে না মা। ওখানে উঠতে বসতে সব সময় আমাকে কথা শোনায়, আর সবচেয়ে বেশি কথা শোনায় ওদের বাকি থাকার দাবি দাওয়া নিয়ে। সে কি রে? হ্যাঁ মানছি, ওদের দাবি দাবার পুরোটা হয়তো আমি দিতে পারিনি, কিন্তু কিন্তু অনেকটাই তো দিয়েছি। কিন্তু তাহলে এইভাবে ওরা তোকে কথা শোনায় কেন? অনেকটা দিয়েছো, সবটা তো দাওনি বাবা, ওদের সবটা চাই। জয়, জয় কি বলে? ওর কি একই মত? জয় কোনো প্রতিবাদ করে না, ওর মার বলা কথা সেটাই ওর কাছে শেষ কথা। আমি ওখানে ভালো নেই মা,
আমি আর ওখানে ফিরে যেতে চাই না। কি অলক্ষণে কথা বলছিস? সংসার করা অত সোজা নয় মা, অনেক সহ্য করতে হয়। এইটুকুতে ভেঙে পড়লে চলবে? একটু মানিয়ে নিতে হয় মা। মুখে মুখে সবসময় উত্তর দিবি না, দেখবি তাহলে আর কথা পারবে না। তোর বাবা দেখছে, বাকি দাবি দাওয়াগুলো কি করা যায়। কি গো? হ্যাঁ হ্যাঁ রে মা, দেখি কি করতে পারি। কাঁদিস না মা, চোখ মুছ। দেখ জামাই ঘরে একা বসে আছে, ওর কি লাগে একটু দেখ, যা। এত কষ্ট করে মেয়েটার বিয়ে দিলাম, মেয়েটা সুখী হলো না। এত ভেবো না গো, সব ঠিক হয়ে যাবে দেখবে। সব সংসারে একটু আধটু অশান্তি হয়, তুমি পারলে ওদের বাকি দাবি দাবাগুলো মিটিয়ে দাও, দেখবে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। ঈশ্বর যেন তাই করেন। হ্যালো, তুই এরকম করে কাঁদছিস কেন মা? কি হয়েছে তোর? কই দেখি কি হয়েছে মা? মা, আমার শ্বশুর মারা গেছে। ও শ্বশুর মারা গেছে? শোন মা, তুই কিছু চিন্তা করিস না, আমরা কালকে সকালেই তোর ওখানে আসছি, কেমন? ভালোভাবেই শ্রাদ্ধ শান্তি মেটে সৃজার শ্বশুরের। কানাইও আত্মীয়তা রক্ষা করে ভালোভাবেই ফিরে যায়, কিন্তু পরিবর্তন লক্ষ্য করা যায় সৃজার শাশুড়ি শোভার। স্বামীকে হারিয়ে সে আরো দয়া মায়াহীন একটা মানুষে পরিণত হয়। এটা কি রান্না হয়েছে? হ্যাঁ, কেন মা? কেন না? বলি রান্না করার সময় মনটা তোমার কোথায় থাকে বলো তো? হ্যাঁ, আমি যে কাজটা না দেখবো সেটাই তুমি ভুলভাল করবে। বলি ছেলের বিয়ে দিয়েও কি আমি এখনো এই বয়সে আমাকে রান্নাঘরে ঢুকতে হবে? কি হয়েছে বলুন না মা। তরকারিতে নুন কম তো ডালে নুন বেশি। বলি রান্না করার সময় মনটা কোথায় থাকে? আচ্ছা মা, আজকের দিনটা খেয়ে নিন না, আমি এবার থেকে খেয়াল রাখবো এরকম যেন কখনো না হয়। এই শোনো, সামনে কালী পুজো, ঘরদোরগুলো একটু ঠিকঠাক করে পরিষ্কার করে রাখবে, যেন কোথাও একটু নোংরা না থাকে। আবার বলো না যেন এই বয়সে তোমাকে আমাকে সাহায্য করতে হবে। না না মা, আমি ঠিক করে নেব। আর শোনো, এই ভাইফোঁটার দিন আমার খুঁড়তো ভাইয়ের মেয়েরা আসবে জয় আর সন্দীপকে ফোঁটা দিতে। সেদিন যেন রান্না বান্নাগুলো একটু ঠিক করে করো, যেন তারা মুখে দিতে পারে, এটা যেন ভুল না হয়। কিন্তু মা, আমিও তো ভাইফোঁটায় বাপের বাড়ি যাব, আমারও তো ভাই আছে। আছে তো আছে, কিন্তু বারবার তোমাকে আমি এইভাবে বাপের বাড়ি যেতে দিতে পারবো না, বুঝেছো? মা, অন্তত ভাইফোঁটার দিনটা। না বৌমা, তোমার বাপের বাড়ি অনেকটাই দূরে, তাই যেতে গেলে একদিন দোকানটা বন্ধ রাখতে হবে। তাতে কত টাকা লস হবে জানো? সে টাকাটা খেয়ে দেবে তোমার বউ। এখনো তো আমাদের দাবি দাওয়াগুলোই মেটাতে পারলো না। মা শুনুন না। কোনো কথা শুনবো না, আমি যা বলার বলে দিয়েছি। তোমার বাপের বাড়ি যাওয়া হবে না, এটাই আমার শেষ কথা। ব্যাস। মা, মা খেয়ে নিন না মা। হ্যাঁ বাবা, বলো। আরে বাবা নয় রে, আমি। কেমন আছিস? জামাইবাবু কেমন আছে? ভালো আছি রে আমরা। এই এই জামাইবাবুকে ফোনটা দে না। না রে, ও তো বাড়িতে নেই। এ দিদি, ভাইফোঁটার জন্য তুই কবে আসছিস? দিদি, তুই আগের দিন আসবি তো? তো আমি অনেক বাজি রেখে দিয়েছি, তুই এলে আমরা তিনজন মিলে বাজি পোড়াবো। আর ভাইফোঁটার দিনকে আমার ফেভারিট ম্যাঙ্গো রসগোল্লা আনিস কিন্তু। তুই ছাড় তোর কথা, তোর যেটা মনে হবে তুই সেটা আনবি। জানিস দিদি, তুই আসবি বলে ভাই অনেক আশা করে আছে। তুই এলে
আমরা তিনজনে খুব আনন্দ করব। বল না দিদি, তুই কবে আসবি বল না। কিছু মনে করিস না বোন, আমার মনে হয় যাওয়া হবে না। মানে কি বলছিস দিদি? এরকম ভুলভাল কথা বলিস না। কোনো ভুলভাল কথা বলছি না, ঠিকই বলছি। আমি কোনো কথা শুনতে চাই না। তুই আসবি মানে আসবি। বোন, তুই বোঝার চেষ্টা কর, তুই তো বড়, তুই এরকম করলে চলে বল? দেখ, ওইখানে যাওয়া মানেই তোর জামাইবাবুকে দোকান বন্ধ রাখতে হবে, আর দোকান বন্ধ রাখলে অনেক টাকা লস হয়ে যায় রে। আমি জানি না, তোকে আসতেই হবে। কিভাবে যাব বল? জামাইবাবু আসতে না পারলে অন্য কোনো ব্যবস্থা করে হয়। রাখছি। বোন, এই বোন। থাক বাবা থাক, বসো বাবা বসো। বলছিলাম তোমার বাড়ির সবাই ভালো আছে তো? হ্যাঁ মাসিমা, সবাই ভালো আছে। আপনি কেমন আছেন? ওই আছি কোনো রকম। বলছিলাম মাসিমা, জয়দাই তো সৃজাকে ওর বাপের বাড়িতে নিয়ে যেতে পারতো। তুমি তো বিয়ের সময় এসে দেখেই গেছো বাবা যে আমার ছেলের একটা দোকান আছে, আর সেই দোকানের পয়সাতেই আমাদের এই সংসারের অনেকটাই চলে। তো বৌমাকে বাপের বাড়ি নিয়ে যেতে গেলে আমার ছেলের দোকানটা দুদিন খোলা রাখা যাবে না। তা কত টাকার ক্ষতি হবে সেটা বুঝতে পারছো তো? দাদা রেডি হয়ে গেছেন, চল। হ্যাঁ চল চল। মাসিমা এলাম। হ্যাঁ বৌমা দাঁড়াও, কথাটা ভালো করে মাথায় ঢুকিয়ে নাও। আজকেই কিন্তু ফিরতে হবে, এই কথার যেন কোনো নড়চড় না হয়। ঠিক আছে মা, আসছি, চল দাদা। হ্যাঁ। সৃজার শাশুড়ি শোভা বারবার বলে দিলেও সেই দিনই সৃজার ফেরা সম্ভব হয়নি। তাদের বাপের বাড়িতে পৌঁছতে অনেকটাই লেট হয়ে যায়। তারপর ভাইফোঁটা দিয়ে আর কলকাতায় ফেরা সম্ভব ছিল না। অবশেষে সৃজা ভয় ভয় ফোন করে জয়কে। বলো। দয়া করে কিছু মনে করো না, আসলে না ভাইফোঁটা দিতে অনেকটা দেরি হয়ে গেছিল, তাই আর কি ফেরার আর সময় ছিল না। তাহলে তো তুমি না গেলেই পারতে মা। ও মা, রাগ করবেন না মা, আসলে অনেকটা দেরি হয়ে গেছিল তো, তাই জন্যে মা বাবা বলল না খাইয়ে কোনো মতেই ছাড়বে না। বলল এতটা রাস্তা তোকে খালি পেটে যেতে দেবো না। মা আমি কালকেই চলে যাব। ও তা তোমার বাবা মার যখন তোমার উপরে এতই ভালোবাসা উঠলে পড়ছে, তখন তুমি বরং ওখানেই থেকে যাও। এই বাড়িতে এসে আর তোমার কোনো কাজ নেই, বুঝেছো? হ্যাঁ, তুমি বরং ও বাড়ির লোকজনকে নিয়ে ওখানেই থাকো। হ্যাঁ, যত সব আদিক খেতে না ধর। মা শোনো না মা, মা। দিদি, দিদি, কি আছে তোর? দিদি, মা, বাবা তাড়াতাড়ি এসো। দিদি হারিয়ে হয়ে গেছে মনে হচ্ছে। দিদি, এই দিদি, সৃজা, দিদি রে, সৃজা, কি হয়েছে? চোখ খোল মা। হ্যাঁ সৃজা, কি হয়েছে? চোখ খোল। হ্যাঁ সৃজা, সৃজা মা, কি হয়েছে? আরে তুমি তাড়াতাড়ি কিছু একটা ডাকো, ওকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে তো। তাড়াতাড়ি যাও। আমি এক্ষুনি যাচ্ছি, এক্ষুনি যাচ্ছি। সৃজা, এই সৃজা, একটু জল আন না, দেখি চোখে মুখে জল দিয়ে একটু। হ্যালো দিদি, একটা ভালো খবর আছে। বাহ, আনন্দে ডকমগ হয়ে ভালো খবর দিতে এত রাতে ফোন করেছেন? তো বলুন কি ভালো খবর? আপনি ঠাকুমা হচ্ছেন দিদি। আমাদের সৃজা 2 মাসের সন্তান সম্ভবা। আমাদের তো খুব আনন্দ হচ্ছে। বলি এত আনন্দ করার কিছু নেই। আপনাদের আর কি, মেয়েকে তো জন্ম দিয়েই ছেড়ে দিয়েছেন, কোনো দায় দায়িত্ব পালন করেন? বিয়ের সময় তো বললেন এই দেবো সেই দেবো, কই দিয়েছেন কিছু? দিদি, আপনি এখন সব কি বলছেন? ঠিকই বলছি, এখন তো নেচে নেচে খবর দিচ্ছেন মেয়ে নাকি সন্তান সম্ভব। আপনাদের আর কি, এরপর তো আমাদের ঘরেই ফেলে দেবেন। আপনাদের তো খরচ করার ক্ষমতাও নেই, এই জন্য তো আনন্দ একবারে ফেটে বেরোচ্ছে। আমরা আর কি করবো, আমরা তো আর আপনাদের মতো নয়। ঠিক আছে, জয় যাবে, গিয়ে ওকে নিয়ে আসবে। চত্বশ। মারে, এই সময় বেশি নিচু হোস না, সাবধানে থাকিস, বেশি ভারী কাজকর্ম করিস না। বাবা জয়, আমার মেয়ে অত শত বোঝে না, এই সময় ওকে একটু সাবধানে রেখো। এবার যাবে, নাহলে এখানে থেকে যেতে হবে। যা মা, যা।
দিদি অনেকটা সময় থাকলি, খুব ভালো লাগলো। এরপরে এসে থাকবি তো? কবে আসবি আবার তুই? এই যে আজকের পর থেকে তোমার বাপের বাড়ি যাওয়া বন্ধ। কি মনে করেছো তুমি? হ্যাঁ, কি মনে করেছো তুমি যা খুশি তাই করবে আর আমাদের সব কিছু মুখ বুঝে সহ্য করতে হবে? কি করেছি আমি বলুন? তুমি তো কিচ্ছু করোনি, সব দোষ আমার, সব দোষ আমার, আমার কপালের, আমার কপালের। ও এই যে তোমার বাবাকে দেখো, পুরো দাবি দেওয়া না দিয়ে অল্প কিছু দিয়ে মেয়েকে বিয়ে দিয়ে শ্বশুর বাড়ি সংসার করতে পাঠিয়ে দিল। আর এই যে এখন তুমি পেট বাঁধিয়েছো, তাও তো তারা 2 হাত তুলে মেয়েকে শ্বশুর বাড়ি পাঠিয়ে দিল। তাদের তো কোনো দায় নেই, তার তো আনন্দে আছে। এখন তো সব দায় আমার ঘাড়ে সব চাপিয়ে দিল। ছি 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 ছি। মা, আমি দোকানে গেলাম। আমি হলে না মুখ দেখাতে পারতাম না, আমার মুখ দেখাতে লজ্জা হতো। আমি ছেলের বিয়ে দিয়ে একটু শান্তি পেলাম না গো। হ্যাঁ, এইসব দেখার আগে আমার মরণ হলো না কেন? আমার মরণ হোক, আমার মরণ হোক, আমার মরণ হোক। আমি আর এই মুখটা দেখতে চাই না, দেখতে চাই না, দেখতে চাই না। আমি আর এই মুখটা দেখতে চাই না, দেখতে চাই না, দেখতে চাই না। আমি আর এই মুখটা দেখতে চাই না, দেখতে চাই না, দেখতে চাই না। এরপরে এসে থাকবি তো? কবে আসবি আবার তুই? আমি আর এই মুখটা দেখতে চাই না, দেখতে চাই না, দেখতে চাই না। দু চোখে একরাশ স্বপ্ন নিয়ে যখন সৃজা তার শ্বশুর বাড়িতে পা রেখেছিল, তখন সে একবারও ভাবতে পারেনি যে তার জীবনের পরিণতি এটা হতে পারে। সেই রাতেই সৃজার স্বামী এবং শাশুড়িকে অ্যারেস্ট করেছে পুলিশ। এবার মহামান্য আদালত তার রায় জানাবেন। কিন্তু আমরা যদি একটু মিলেমিশে একে অপরের সুখ দুঃখ ভাগ করে নিয়ে চলি, একে অপরকে একটু বোঝার চেষ্টা করি, তাহলে হয়তো সৃজার মতন অনেক মেয়েকেই এরকম পথ বেছে নিতে হবে না। তারাও বুঝবে যে জীবনের সমস্ত সমস্যার সমাধান কখনোই মৃত্যু নয়। আজ এই পর্যন্তই। পরবর্তী পর্বে ফিরে আসবো এরকমই কোনো সত্য ঘটনার চিত্ররূপ নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সাবধানে থাকুন।